২০০৮ সালে যখন পুরো পৃথিবীতে অর্থনৈতিক মন্দা আঘাত হানছে, তখন ইন্টারনেটের প্রোগ্রামিং কমিউনিটিতে পিডিএফ আকারে একটি শ্বেতপত্র প্রকাশ করেন সাতোশি নাগামোতো সপ্ত নামের এক ব্যক্তি। সেই শ্বেতপত্রের শিরোনাম ছিল বিটকয়েনে পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম। সেই শ্বেতপত্রে বিটকয়েনের প্রকৃতি বা চরিত্র কেমন হবে তা চমৎকারভাবে বিশ্লেষণ করা হয়েছিল। তিনি দাবি করেছিলেন, গতানুগতিক কেন্দ্রীয় ব্যাংকের উপর ভরসা রেখে যে নগদ অর্থের লেনদেন হয় তাকে প্রতিস্থাপিত করতে বিটকয়েন হচ্ছে সবচেয়ে কার্যকর উপায়। এখানে লেনদেনের দুই পক্ষকে তৃতীয় কোনো পক্ষ নিয়ে ভাবতে হবে। এছাড়া এই ব্যবস্থায় যেহেতু ডিজিটাল মুদ্রাগুলো সাংকেতিক ভাষার মাধ্যমে তৈরি করা হবে, তাই নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের কোনো বাড়তি চিন্তার প্রয়োজন পড়বে না। এই পদ্ধতিতে লেনদেনের স্বচ্ছতা আনার জন্য বিটকয়েনের প্রতিষ্ঠাতারা প্রতিটি লেনদেনের রেকর্ড যেসব সার্ভারে থাকে সেসব সার্ভারে একেবারে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ২০০৯ সালের শুরুর দিকে ইতিহাসের প্রথম বিটকয়েন ব্লক, যাকে জেনেসিস ব্লক হিসেবে আখ্যায়িত করা হয়, সেটি ইন্টারনেটে উন্মুক্ত করা হয়। একজন মানুষের তৈরি একটি ভার্চুয়াল লেনদেন ব্যবস্থা এক যুগের মধ্যে শক্ত ভিত্তি পেয়ে গিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা ছাড়াই এক মহাদেশ থেকে আরেক মহাদেশে কিংবা এক দেশ থেকে আরেক দেশে অর্থ লেনদেন করা সম্ভব হয়েছে, যার কল্যাণে বিশ্বব্যাপী প্রচলিত গতানুগতিক মুদ্রা ব্যবস্থাকে প্রচণ্ড জোরে ধাক্কা দিতে সক্ষম হয়েছেন যিনি, তাকে কেউ চেনেন না, কেউ তার পরিচয় জানেন না। বিষয়টা বেশ অদ্ভুত, তাই নয় কি? যে মানুষটি এত বড় পরিবর্তন নিয়ে আসলো, অথচ তার পরিচয় কেউ বের করতে পারল না। বর্তমানে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যতটাই কুটিয়ে থাকি না কেন, নানা কারণে আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মিথস্ক্রিয়া তৈরি হয়। এরকম একটা সময়েও যে একজন ব্যক্তি নিজের সম্পূর্ণ পরিচয় লুকিয়ে রেখে আড়াল থেকে কলকাঠি নেড়ে চলেছেন, বিশ্বব্যাপী এক উদ্ভাবনী মুদ্রা ব্যবস্থা প্রতিষ্ঠাতা হয়েও সফলভাবে নিজেকে আড়াল রাখতে পেরেছেন, তা সত্যিই বাড়তি মনোযোগ আকর্ষণের দাবি রাখে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। দানিউব নদীর পার, ব্রোঞ্জের আবক্ষ মূর্তি, বিটকয়েনের লোগো। প্রথম দেখায় মনে হবে প্রতিটি শব্দের মধ্যে কোনো যোগসূত্র নেই, তবে সবগুলো শব্দকেই এক সূত্রে গেঁথে ফেললে বোধহয় এই ভুল ভেঙে যাবে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের মধ্য দিয়ে প্রবাহিত দানিউব নদীর তীরে ব্রোঞ্জের একটি আবক্ষ মূর্তি রয়েছে, যে মূর্তিটি মূলত একজন হুডি পরিহিত ব্যক্তির, যার হুডির একপাশে বিটকয়েনের একটি লোগো রয়েছে। বেশ আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আবক্ষ মূর্তিটির মুখমণ্ডলে কান কান কিংবা চোখ বলতে কিছুই নেই। আপনি সেটি দেখলে বুঝতে পারবেন এটি অবশ্যই একজন মানুষের মুখায়ব, কিন্তু তার প্রতিনিধিত্ব করছে এই মূর্তি, তা সম্ভবত কখনোই বের করতে পারবে। তবে মূর্তির মুখমণ্ডল এত চমৎকারভাবে পালিশ করা যে চাইলে আপনি আয়না হিসেবে মুখমণ্ডলকে ব্যবহার করতে পারেন। বিটকয়েন জগতের রহস্যময় প্রবাদ প্রতিম ব্যক্তিকে সঠিকভাবে উপস্থাপনের জন্য এর চেয়ে ভালো মাধ্যম বোধহয় আর পাওয়া যেত না। এক পয়সা যেমন এক টাকার সবচেয়ে ছোট একক, সাতোশি তেমনই বিটকয়েনের সবচেয়ে ছোট। এক বিটকয়েনের 10 কোটি ভাগের এক ভাগের নাম হলো সাতোশি, বিটকয়েনের সবচেয়ে ক্ষুদ্র একক। এই সাতোশি নামটার মধ্যে বিরাট রহস্য জড়িয়ে আছে, যা আজ পর্যন্ত সমাধান হয়। সে রহস্য এসেছে সাতোশি নামের মানুষটা থেকে। পুরো নাম সাতোশি নাকামোতো। কেউ তাকে দেখেনি। ২০০৮ সালে তিনি যুগান্তকারী এক প্রবন্ধ নিয়ে অনলাইনে আবির্ভূত হন। তিনি ফোরামে কিছু কিছু পোস্টিং দিতেন, হাতে গোনা কিছু মানুষের ইমেইলের উত্তরও দিতেন। হঠাৎ ২০১১ সালে তিনি তার অগণিত অনুসারীকে রেখে অনলাইন থেকে প্রস্থান করেন এবং সম্পূর্ণ উধাও হয়ে যান। তার পরিচয় বের করার জন্য বহু চেষ্টা, বহু গবেষণা হয়েছে, কিন্তু কেউ তার প্রকৃত পরিচয় বের করতে পারেনি। তার কাছে যে পরিমাণ বিটকয়েন আছে তা বলে ধারণা করা হয় বর্তমান মূল্য $5 বিলিয়ন ছাড়িয়ে যাবে। কিন্তু এমন একটি মহাপ্রতিভাবান মানুষ, যিনি এখন পৃথিবীর শ্রেষ্ঠ সফল মানুষদের একজন, পর্দার আড়ালে অন্তরাল থেকে থেকে হাওয়া হয়ে গেলেন। যে মানুষটির নাম বিভিন্ন কারণে অক্ষয় হয়ে থাকবে, তিনি তার পরিচয় কোনোদিন দেবেন না বলে পণ করেছেন, যার আপাতত কোনো কারণ নেই।
সেটাই একটা বিরাট রহস্য। চলুন বিটকয়েনের গঠন প্রণালী সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। যাদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কোনো ধারণা নেই তাদেরকে বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়া যাক। সাধারণত আমরা যে মুদ্রা ব্যবস্থার সাথে পরিচিত সেখানে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে বহুজাতিক লেনদেনগুলো নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে বিষয়টি ঠিক উল্টো। কোনো ব্যাংক, সরকার কিংবা কোনো কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে একেবারে স্বাধীনভাবে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করা যায়। এক্ষেত্রে আপনি যে লেনদেন করছেন তার একটি রেকর্ড থাকে অনলাইন সার্ভারে। পৃথিবীর যে কোনো স্থান থেকে একজন ব্যক্তি একটি পার্সোনাল কম্পিউটারের মাধ্যমে বিটকয়েনের সার্ভারের সাথে যুক্ত হতে পারে। প্রতি 10 মিনিট পর পর মাইনারদের মাধ্যমে বিটকয়েন লেনদেনের রেকর্ড ব্লক নামের গ্রুপে সংযুক্ত করা হয় এবং অসংখ্য ব্লককে একত্রে ব্লক চেইন বলা হয়। মজার বিষয় হচ্ছে, চাইলে ক্রিপ্টোকারেন্সির কোনো ইউনিটকে নগদ অর্থে রূপান্তরিত করা যায়। বর্তমানে পুরো পৃথিবীতে যত বিটকয়েন রয়েছে তার অর্থমূল্য $1 ট্রিলিয়ন বেশি। বিটকয়েন তৈরির পেছনে যে ক্রিপ্টোগ্রাফিক কোডিং পদ্ধতি রয়েছে তার রহস্যভেদ করা প্রায় অসম্ভব। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির মাধ্যমে প্রণয়নকৃত SH-256 অ্যালগোরিদমের মাধ্যমে বিটকয়েনের ডিজাইন করা হয়েছে। নিরাপত্তার দিক থেকে যা অনন্য। তবে বেশ কয়েকবার বিটকয়েন কমিউনিটিতে হ্যাকিংয়ের ঘটনা সামনে আসলেও পরবর্তীতে দেখা গিয়েছে সেগুলো আসলে বিটকয়েন নেটওয়ার্ক নয়, বরং ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনা ছিল। বিটকয়েন ব্যবহারের একটি বড় অসুবিধা হচ্ছে, যেহেতু এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই, তাই লেনদেনের একবার কোনোভাবে ভুল হয়ে গেলে সেটি সংশোধনের কোনো উপায় নেই। ধরুন, আপনি যদি কখনো ভুল ব্যক্তির সাথে বিটকয়েনের মাধ্যমে লেনদেন করে থাকেন, তাহলে সেই ভুল শোধরানোর কোনো উপায় নেই আপনার কাছে। বর্তমানে পৃথিবীর অনেক দেশে ইতিমধ্যে বিটকয়েনের ব্যবহার বৈধতা পেয়ে গিয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী উদ্যোক্তাদের একজন মার্কিন ধনকুবের এলন মাস্কের টেসলা কোম্পানির তাদের প্রতিষ্ঠানের লেনদেনের মাধ্যম হিসাবে বিটকয়েন ব্যবহার করেছে। সাতোশি নাকামোটোর প্রসঙ্গে আবার ফিরে আসা যায়। সাতোশি নাকামোটো কে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদেরকে প্রথমে নিজেদের জিজ্ঞাসা করতে হবে, এটি কি একক ব্যক্তি নাকি মানুষের একটি দল? দুর্ভাগ্যবশত আমাদের কাছে তার দুটির মধ্যে কোনোটি তা প্রমাণ করার জন্য উপযুক্ত সাক্ষ্য প্রমাণ। যদিও প্রচলিত বিশ্বাস হলো যে সাতোশি একজন ব্যক্তি, কেউ কেউ বিশ্বাস করেন যে সাতোশি একটি গোষ্ঠী, যেমন কম্পিউটার বিজ্ঞানী, ক্রিপ্টোগ্রাফি বিশেষজ্ঞ এবং সাইবার প্রাণদের দল। সাতোশি 2011 সালের এপ্রিলে সকল যোগাযোগ বন্ধ করার আগে দাবি করেছিলেন যে তারা পুরুষ, জাপানি এবং 5 এপ্রিল 1975 সালে জন্মগ্রহণ করেছিলেন। তবে মানুষজন দেখছে যে ইংরেজি ভাষায় সাতোশির দখল এত ভালো ছিল যে সে সম্ভবত নেটিভ ইংরেজি ভাষাভাষী দেশের হবে। এছাড়াও তাদের যোগাযোগ অধিকাংশ ইউরোপীয় সময়ে হওয়ায় অনুমান করা হয়েছে যে তারা জাপানে বাস করে না। বিভিন্ন সময়ে বেশ কিছু ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে নিজেদের সাতোশি নাকামোতো ছদ্মনামের পেছনে কলকাঠি নাড়তে থাকা ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন, তবে তাদের দাবিগুলো পর্যাপ্ত প্রমাণের অভাবে ধপে টেকেনি। গণমাধ্যমগুলো প্রায় সময় সাতোশি নাকামোতোকে নিয়ে জনগণের বিপুল আগ্রহের ফায়দা তোলার জন্য বেশ কিছু ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করেছে, তবে সব চেষ্টাই শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সাতোশি নাকামোতো যেহেতু বিশ্বের কারোর সাথেই আর কথা বলছেন না, আসল পরিচয় নিয়েই তাই কল্পনা চলছে। প্রচুর মানুষ ও গোষ্ঠীকে সত্যিকারের সাতোশি নাকামোতো হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু মাত্র কয়েকজন প্রার্থী উল্লেখযোগ্য বলে প্রমাণিত হয়েছে। হ্যালফিনি। সাতোশি নাকামোতো হতে পারে এমন সব প্রার্থীর মধ্যে হ্যালফিনি অন্যতম। বিটকয়েনের প্রথম দিকের ব্যবহারকারী এবং প্রথম বিটকয়েন লেনদেনের প্রাপক, যিনি একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবেও কাজ করেছিলেন এবং 1990-এর দশকে মূল সাইফার প্রাঙ্কদের একজন ছিলেন। দুঃখজনকভাবে হ্যালফিনি 2014 সালে একটি স্নায়ু রোগে আক্রান্ত হওয়ার পরে মারা যান। মৃত্যুর আগে কিছুকাল তিনি
পক্ষঘাতগ্রস্ত ছিলেন। তিনি সবসময় অস্বীকার করেছেন যে তিনি সাতাশি নাকামোতো। নিক সাজাবো আরেকজন সম্ভাব্য প্রার্থী হলেন নিক সাজাবো, একজন বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী যিনি বিটকয়েনের কয়েক বছর আগে একটি ডিজিটাল মুদ্রা বিটকোড তৈরি করেছিলেন। সাইফার পাঙ্ক কমিউনিটির মধ্যে তার যোগাযোগ, তার লেখার পদ্ধতি এবং যোগাযোগের সময় সাতোশির সাথে দৃঢ়ভাবে মিলে গিয়েছিল। নিক সাজাবো অস্বীকার করেছেন যে তিনি সাতাশি নাকামোতো, কিন্তু ক্রিপ্টোকারেন্সি কমিউনিটির অনেকেই নিশ্চিত নন। নিক এবং সাতোশির মধ্যে অনেক মিল রয়েছে, যা কাকতালি হতে পারে, আবার নাও হতে পারে। ডোরিয়ান নাকামোতো একজন জাপানি আমেরিকান ব্যক্তি যার জন্মগত নাম সাতোশি নাকামোতো। তিনি প্রযুক্তি এবং আর্থিক পরিষেবা সংস্থাগুলোর জন্য একজন কম্পিউটার প্রকৌশলী হিসেবে কাজ করেছেন এবং এমনকি ক্যালিফোর্নিয়ার হ্যালফিনের মতো একই এলাকায় এক দশকেরও বেশি সময় ধরে বসবাস করছেন। ডোরিয়ান একটি সাক্ষাৎকারে বিটকয়েন ডেভেলপমেন্ট জড়িত থাকার দাবি প্রত্যাহার করেছেন। তারপর থেকে তিনি এই প্রজেক্টে কখনো কাজ করেছেন তা অস্বীকার করেন এবং এমনকি তার চারপাশে মিডিয়ার উন্মুক্ততা না আসা পর্যন্ত এটি যে ছিল তাও জানতেন না। তবে একজন ছিলেন এক্ষেত্রে ব্যতিক্রম। ক্রেইগ রাইট নামের এক অস্ট্রেলিয়ান উদ্যোক্তা নিজেকে সাতোশি নাকামোতো হিসেবে দাবি তো করেছেনই, এর পাশাপাশি মার্কিন কপিরাইট অফিসে রীতিমতো 2008 সালে প্রকাশিত বিখ্যাত শ্বেতপত্র নিয়েও হাজির হন কপিরাইট নিজের নামে করে নেওয়ার জন্য। তবে তিনি সত্যিকারের সাতোশি নাকামোতো কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে বিটকয়েন কমিউনিটিতে। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে। এটি কোনো কেন্দ্রীয় নিকাশ ঘরের মধ্য দিয়ে যায় না, কিংবা এটি নিয়ন্ত্রণের জন্য কোনো নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানও নেই। বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে। বিটকয়েন মাইনারের মাধ্যমে যে কেউ বিটকয়েন উৎপন্ন করতে পারে। বিটকয়েন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা সবসময় অনুমানযোগ্য এবং সীমিত। বিটকয়েন উৎপন্ন হওয়ার সাথে সাথে এটি গ্রাহকের ডিজিটাল ওয়ালেটে সংরক্ষিত থাকে। এই সংরক্ষিত বিটকয়েনে যদি গ্রাহক কর্তৃক অন্য কারো অ্যাকাউন্টে পাঠানো হয়, তাহলে এই লেনদেনের জন্য একটি স্বতন্ত্র ইলেকট্রনিক সিগনেচার তৈরি হয়ে যায়, যা অন্যান্য মাইনার কর্তৃক নিরীক্ষিত হয় এবং নেটওয়ার্কের মাধ্যমে গোপন অথচ সুরক্ষিতভাবে সংরক্ষিত হয়। একই সাথে গ্রাহকদের বর্তমান লেজার কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে হালনাগাদ হয়। বিটকয়েন দিয়ে কোনো পণ্য কেনা হলে তা বিক্রেতার অ্যাকাউন্টে পাঠানো হয় এবং বিক্রেতা পরবর্তীতে সে বিটকয়েন দিয়ে পুনরায় পণ্য কিনতে পারে। অপরদিকে সমান পরিমাণ বিটকয়েন ক্রেতার লেজারে থেকে কমিয়ে দেওয়া হয়। প্রত্যেক 4 বছর পর পর বিটকয়েনের মোট সংখ্যা পুনর্নির্ধারণ করা হয়, যাতে করে বাস্তব মুদ্রার সাথে সামঞ্জস্য রাখা যায়। বিটকয়েনকে অনেক ফিউচার মানি হিসেবেই মনে করছে। বিটকয়েনের লেনদেন সম্পন্ন করতে কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন পড়ে। এর লেনদেনের প্রাপক এবং প্রেরকের বাস্তব পরিচয়পত্র সম্বন্ধে বিস্তারিত তথ্য অনুসরণ করা যায়। বিধায় একাধিক দেশে বিটকয়েন ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে বিটকয়েন ডিজিটাল মুদ্রা, পণ্য বা সেবা আকারে ব্যবহার করা হয়। বৈধ পণ্য লেনদেন ছাড়াও মাদক চোরাচালান এবং অর্থ পাচার কাজেও বিটকয়েনের ব্যবহার করা হয়। যদিও বিটকয়েন ডিজিটাল কারেন্সি হিসেবে জনপ্রিয়তা পেয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে এর দর মারাত্মক ওঠানামা, দুষ্প্রাপ্যতা এবং ব্যবসায় এর সীমিত ব্যবহারের কারণে অনেকেই এর সমালোচনা করেন। ভোক্তাদের সুরক্ষা এবং অর্থ পাচারের মতো অবৈধ কার্যকলাপ প্রতিরোধের লক্ষ্যে অনেক দেশ ক্রিপ্টোকারেন্সি ব্যবহার এবং ব্যবসার জন্য বিবিধ নিয়ম প্রণয়ন করছে। সম্প্রতি কানাডার ভ্যানকুভারে বিটকয়েনের প্রথম এটিএম মেশিন চালু করেছে। মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসা ও অন্যান্য বেআইনি ব্যবহার ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র ও কানাডীয় সরকার বিটকয়েনের গ্রাহকদের নিবন্ধনের আওতায় আনার চিন্তাভাবনা করছে। কী করে বিটকয়েনকে নিরাপদ করা যায়? হ্যাকার এবং স্ক্যামাররা হামেশাই বিটকয়েন হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাই এটি সবার আগে সুরক্ষিত করা উচিত।
যদি আপনি বিটকয়েনের বিনিয়োগ করতে আগ্রহী হন এবং কিছু পরিমাণ বিটকয়েন কিনতে চান, তাহলে সবথেকে ভালো হয় বিটকয়েন ওয়ালেট ব্যবহার করা। এখানে দুটি ওয়ালেটের কথা বলা হলো। লেজার ন্যানো, এটি একটি বিটকয়েনের সিকিউরিটি কোম্পানি যা প্রচুর সিকিউর বিটকয়েন স্টোরেজ ডিভাইস দেয়। এটি বর্তমানে সবথেকে সুরক্ষিত ওয়ালেট হিসেবে পরিগণিত। ট্রেজর, ট্রেজর একটি হার্ডওয়্যার ওয়ালেট। এটি বিটকয়েনের প্রাইভেট কি অফলাইনে প্রদান। যেহেতু এই বিটকয়েনের সমস্ত লেনদেন ইন্টারনেটের মাধ্যমেই করা হয়, তাই এটি ভীষণ দরকারি। বিটকয়েন মাইনিং এ কি বিনিয়োগ করা উচিত? বিটকয়েন মাইনিং ইন্ডাস্ট্রি বর্তমানে খুব তীব্র গতিতে এগোচ্ছে। আগে এই মাইনিংয়ের কাজটা ঘরে কম্পিউটারের মাধ্যমেই করা যেত, কিন্তু এখন স্পেশালাইজ ডেটা সেন্টার ব্যবহার করা হচ্ছে। এই ডেটা সেন্টারগুলি হলো এক একটি ওয়্যার হাউস, যেখানে প্রচুর কম্পিউটার আছে শুধুমাত্র বিটকয়েন খোঁজার জন্য। বর্তমানে লাভজনক অবস্থায় বিটকয়েন মাইনিং শুরু করার জন্য কয়েক কোটি টাকা লাগে এবং বিনিয়োগ যে ফেরত আসবেই তার কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশ ব্যাংক থেকে 2014 সালে বিটকয়েন লেনদেনকে অবৈধ বলে ঘোষণা দেওয়া হয়। তাদের মতে এসব মুদ্রায় লেনদেন বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক অনুমোদিত নয়। বিধায় এসব ভার্চুয়াল মুদ্রার ব্যবহার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন 1947, সন্ত্রাস বিরোধী আইন 2009 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর দ্বারা সমর্থিত হয়। সবচেয়ে বড় প্রশ্ন, সাতোশি নাকামোতো নামের পেছনে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ রয়েছেন, তারা কেন নিজেদের আড়ালে রেখে চলেছেন বছরের পর বছর ধরে? এর একটা সম্ভাব্য উত্তর হতে পারে, সাধারণত যেসব ব্যক্তি এমন কোনো মুদ্রা তৈরির প্রয়াস চালিয়েছেন যেটি মার্কেট ডলারের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়াতে পারে, তাদের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে বড়ই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। একেই সবচেয়ে বড় কারণ হিসেবে ধরে নেওয়া হয়। ইতিমধ্যেই এর আঁচ পাওয়া গিয়েছে। মার্কিন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা FBI ক্রিপ্টোকারেন্সিকে ফেডারেল আইনের বিরোধী হিসেবে আখ্যায়িত করেছে। বিটকয়েনের প্রতিষ্ঠা পাওয়ার পর অতিক্রান্ত হয়ে গিয়েছে 4000 দিন। এর মধ্যে অসংখ্য পরিবর্তন এসেছে। বিটকয়েন একেবারে অপরিচিত একটি বিষয় থেকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে। এমনকি এটা দিয়ে ইন্টারনেট জগতে তো বটেই, মার্কিন আদালতেও বেশ তর্ক বিতর্ক হয়েছে। এখন পর্যন্ত সাতোশি নাকামোতো শব্দনামের পেছনে থাকা ব্যক্তি বা ব্যক্তিবর্গের সন্ধান না পাওয়াটা একবিংশ শতাব্দীতে ইন্টারনেট জগতের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হয়েই থাকে।